তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলে কেমন আছো? আজকে আমরা তোমাদের যে স্যাটের পোর্শন, এনএমএমএস এর স্যাটের পোর্শনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো আমরা যে তাপের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো দেখো, আমরা শুরু করছি আমাদের ক্লাসটা। প্রথম প্রশ্ন দেখে নিই আমরা। বলা হচ্ছে যে বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালনের সময় মাধ্যম মাধ্যম কি উত্তপ্ত হয়, উত্তপ্ত হয় না, নাকি মাঝে মাঝে উত্তপ্ত হয়, নাকি শীতল হয়? বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কি হয়? তো আমরা কি জানি? আমরা জানি যে যে সূর্য থেকে যখন পৃথিবীতে তাপটা আসে, ঠিক আছে, তখন কি হয়, মাঝখানে মাধ্যম তো থাকে না, বা থাকলেও সেটা বায়ু মাধ্যম থাকে। সেই বাতাসকে কি ডাইরেক্ট উত্তপ্ত করে? অ্যান্সার হবে না, বায়ুকে উত্তপ্ত করে না। তাই না? তোমাদের আগেও আমি আলোচনা করেছি এটা। তো যদি সূর্য থেকে, ধরো সূর্য আছে, সেই সূর্য থেকে যখন বিকিরণ পদ্ধতিতে পৃথিবী পৃষ্ঠে তাপটা আসছে, তখন যে মাঝখানে যে মাধ্যম রয়েছে বা মাধ্যম নেই, যদি মাধ্যম থাকে, ধরো বায়ু আছে, সেই বায়ুকে কিন্তু উত্তপ্ত করে না। কি করে? সেই তাপটা কি করে এসে সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সেই উত্তপ্ত ভূপৃষ্ঠ আস্তে আস্তে তার আশেপাশের পরিবেশকে উত্তপ্ত করে দেয়। তো সেক্ষেত্রে তাহলে কি হবে? মাধ্যমকে উত্তপ্ত উত্তপ্ত হয় না। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মাধ্যম কিন্তু উত্তপ্ত হয় না। পরের প্রশ্ন। হাতে স্পিড বা ইথার লাগলে আমাদের ঠান্ডা বোধ হয়, গরম বোধ হয়? ঠান্ডা বা গরম বোধ কোনোটাই হয় না, নাকি কখনো ঠান্ডা কখনো গরম বোধ হয়? তো এটা প্রত্যেকেই প্রায় পড়েছো ভালো করে। হাতে স্পিড লাগলে আমাদের কি হয়? আমাদের ঠান্ডা অনুভব হয়। এবার কেন ঠান্ডা অনুভব হয় এই জিনিসটা আমাদের জানতে হবে। ধরো তোমার হাতের মধ্যে ইথার লাগলো, ইথার লাগলে, হ্যাঁ, ইথার বা স্পিড লাগলো, তাহলে কি হবে? সেই স্পিড কি করবে? আমাদের যে হাত আছে সে হাত থেকে লিন তাপটা শোষণ করে নেবে। এবার হাত থেকে যখন লিন তাপ শোষণ করে, তারপরে স্পিডটা কি হবে? স্পিডটা সেই লিন তাপটা শোষণ করে সে তো একেবারে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হাত থেকে যখন লিন তাপটা শোষণ করছে, তাহলে কি হবে? তাপ যদি আমাদের হাত থেকে শোষণ করা হয়, আমাদের হাতটা কি হবে? ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমরা ঠান্ডা অনুভব করব। তাহলে এর জন্য আমরা কিন্তু ঠান্ডা বোধ করি। পরের প্রশ্ন দেখো, পারদের গলনাঙ্ক কত? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা অবশ্যই মনে রাখবে। এটা অ্যান্সার হয়ে যাবে 39.5 ডিগ্রি সেলসিয়াস। 39.5 ডিগ্রি সেলসিয়াস। দেখো পারদ এগুলো। পরের প্রশ্ন। আচ্ছা, পারদ কিন্তু খুব বিষাক্ত পদার্থ। পারদ কিন্তু খুবই বিষাক্ত, তো কেউ কিন্তু কোনোদিনও ওই যে থার্মোমিটার ভেঙে পারদ বের করার চেষ্টা করবে না, সেটা হাতে লাগাবে না অবশ্যই, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে, তরলের স্ফুটনের সময় তাপমাত্রা কি হবে? তরলের স্ফুটনের সময় তাপমাত্রার কি হবে? বাড়বে, কমবে, নাকি একই থাকবে? কোয়েশ্চেন নাম্বার 54। কি হবে এটা তাহলে? দেখো, এখানে কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে যে স্ফুটনের সময় কি হবে। তাপমাত্রা তাপমাত্রা বা উষ্ণতা। ধরো আমি বলছি জল, জল আছে, সে জলকে তুমি উত্তপ্ত করলে, ঠিক আছে? এবার উত্তপ্ত করলে কি হবে? এটা তো বাষ্পীভূত হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে। এবার জলটা যদি বাষ্পীভূত হয়ে যায়, জল যখন বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ধরো জলের যে টেম্পারেচার সেটা 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস। আর যখন বাষ্পীভূত হয়ে যাচ্ছে তখনও কিন্তু সেটার টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাপমাত্রা একই থাকবে, কিন্তু আমাদের এখানে কতটা তাপ প্রয়োগ করলে সেটা বরফ বাষ্পে পরিণত হবে? সেটা হলো 537 ক্যালোরি। 537 ক্যালোরি তাপ প্রয়োগ করলে তাহলেই কিন্তু সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের, 100 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বরফে, সরি, কি বলে এটা, বাষ্পতে পরিণত হবে, ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পতে পরিণত হবে। তাহলে আমাদের স্ফুটনের সময় তাপমাত্রা কি হয়? তাপমাত্রা কিন্তু একই থাকে, তাপমাত্রা চেঞ্জ হবে না। তোমরা যেমন জল থেকে বরফ দেখেছো, সেক্ষেত্রে লিন তাপ আমরা দেখেছি 80 ক্যালোরি পার গ্রাম। এখানে হলো লিন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম হয়ে যায়, ঠিক আছে? এটা হলো লিন তাপ। আচ্ছা, পরের প্রশ্ন। দেখো, একটা অঙ্ক টাইপের কোশ্চেন দিয়েছে তোমাদের। বলছে 100 ডিগ্রি তাপমাত্রায় 2 গ্রাম জলকে ওই তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত করতে, প্রয়োজনীয় তাপের পরিমাণ কত হবে? তাহলে 100 ডিগ্রি টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 গ্রাম জলকে ওই তাপমাত্রায়, অর্থাৎ ওই 100 ডিগ্রি সেলসিয়াস আবার 100 ডিগ্রি সেলসিয়াসই তাপমাত্রা থাকছে। তাপমাত্রা কি চেঞ্জ হচ্ছে? তাপমাত্রা কিন্তু চেঞ্জ হচ্ছে না, নির্দিষ্ট তাপমাত্রা এখানে, ফিক্স তাপমাত্রা।
জলীয় বাষ্পে পরিণত করতে আমাদের প্রয়োজনীয় তাপের পরিমাণ কত হবে? তাহলে তাপের মান আমাদের বের করতে হবে। দেখো আমরা বলছি যে জলকে কি করছে, বাষ্প করবে। জলকে কিসে পরিণত করছে? বাষ্পতে পরিণত করছে। তাহলে জলকে যখন বাষ্পতে পরিণত করতে হয়, বাষ্পতে পরিণত করলে তার লিনতাপ কত হয়? লিনতাপ হয়ে যাবে 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম হয়ে যায়। তাহলে লিনতাপকে যদি আমরা ক্যাপিটাল এল দিয়ে লিখি তাহলে সেটা হয়ে যাচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। আর এখানে দেখো ভর কত দেওয়া আছে, ভরকে যদি এম ধরো, ভর আছে 2 গ্রাম, 2 গ্রাম দেওয়া আছে। তাহলে প্রয়োজনীয় তাপ যদি আমরা এইচ ধরি, এইচ সমান তোমার এম এল হয়ে যাবে। অর্থাৎ ভর ইন্টু এই লিন তাপ, এদের গুণফলটাই কিন্তু আমাদের তাপের পরিমাণ হয়ে যাবে। তাহলে এম এর মান কত? 2, আর এল এর মান কত? 537। ঠিক আছে, এখানে কিন্তু টেম্পারেচারের ফ্যাক্টর আসবে না, কারণ টেম্পারেচার আমাদের ফিক্সড রয়েছে। এই টেম্পারেচার আবার ওই তাপমাত্রায়, ঠিক আছে। তো সেটা আবার ক্যালকুলেশনে তোমরা বসিয়ে দিও না। 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 3 দুগুণে 6 একে 7, 5 দুগুণে 10, কত হচ্ছে? 1074 ক্যালোরি। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারবে। পরের প্রশ্ন বলছে যে চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক কি হবে? আমরা যদি চাপ বাড়াই তাহলে জলের স্ফুটনাঙ্ক কি হবে? তোমরা দেখেছো যে প্রেসার কুকারের ক্ষেত্রে, যে প্রেসার কুকার রয়েছে, সেই প্রেসার কুকারের ক্ষেত্রে কি হয়, ভেতরে কি হয়, ভেতরে তাপমাত্রাটা যদি বৃদ্ধি পায় তখন সেখানে চাপটা বেড়ে যাবে। চাপটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এবার চাপ বেড়ে গেলে কি হবে? চাপ বেড়ে গেলে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। চাপ বেড়ে গেলে কি হবে? স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। তার ফলে কি হয়, এখানে যদি কোনো খাদ্যদ্রব্য থাকে, সেই খাদ্যদ্রব্য কিন্তু বেশি স্ফুটনাঙ্কে সেটা ফুটতে আরম্ভ করে। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, সেই খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই না? সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাহলে চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক কি হবে? বাড়বে। ওকে, পরের প্রশ্ন দেখো, জলের বাষ্পীভবনের লিনতাপ কত হয়? জলের বাষ্পীভবনের লিনতাপ আমরা বলেছি সেটা কত হয়? 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম। খুবই ভালো প্রশ্ন এটা, প্রায় প্রত্যেকে জানো অবশ্যই। লিনতাপ পদার্থের তাপমাত্রা বাড়ায়, তাপমাত্রা কমায়, অবস্থানান্তর করে নাকি অবস্থানান্তর করে না? লিনতাপ কাকে বলে? লিনতাপ কাকে বলে? একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে, ঠিক আছে, মানে ধরো 1 গ্রাম কোনো, আমরা 1 গ্রাম বা একক একক ইউনিট, একক ভরের কোনো পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য যতটা তাপ প্রয়োগ করতে হয়, অবস্থা পরিবর্তনের জন্য যতটা তাপ প্রয়োগ করতে হয় সেটাকে আমরা বলছি লিনতাপ। তাহলে লিনতাপের ক্ষেত্রে আমাদের কি করে? অবস্থানান্তর করে। অর্থাৎ লিনতাপের সাহায্যে বরফ হয়ে যাচ্ছে কিসে? বরফ হয়ে যাচ্ছে জলে, জলে পরিণত হয়ে যাচ্ছে, বা জল হয়ে যাচ্ছে বাষ্পে, তাই না? জলটা কিসে পরিণত হয়ে যাচ্ছে? বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো লিনতাপ। পরের প্রশ্ন দেখো, পটলির পরীক্ষার সময় পারিপার্শ্বিক বায়ুর তাপমাত্রা হওয়ার দরকার কত হওয়ার দরকার? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি এর বেশি দরকার, নাকি -10 ডিগ্রি, নাকি -5 ডিগ্রি? তো তোমরা যদি দেখো বটলমির যে পরীক্ষাটা ছিল সেখানে কি হয়, এখানে একটা এরকম বরফ আছে, সেই বরফকে যদি আমরা স্ট্যান্ডের মাধ্যমে এভাবে এখানে যদি রাখি জিনিসটাকে, ধরো এখানে একটা বরফ আছে, এবার এখানে একটা ধরো তামার তার দেওয়া আছে। এবার তামার তারের সাহায্যে যদি এখানে একটা ওয়েট ঝুলিয়ে দেয়, এটা একটা ওয়েট আছে, সেই ওয়েটটাকে যদি ঝুলিয়ে দেয় তাহলে কি হয়, এই বরফটা আস্তে আস্তে কি হবে, মানে এইদিকে কাটতে থাকবে। বরফটা এরকম কাটবে, কাটতে 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 তো তারটা দেখা যাবে নিচে পড়ে যাচ্ছে। এই তারটা যেহেতু ওয়েট ঝোলানো আছে, তাহলে বরফটা কেটে কেটে কি হবে, এটা নিচের দিকে পড়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে বরফটা আর কাটছে না, বরফটা আবার জোড়া লেগে যাচ্ছে। বরফটা কি হয়, জোড়া লেগে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হলো বটেলামির পরীক্ষা। তো এই ক্ষেত্রে পারিপার্শ্বিক বায়ুর তাপমাত্রা, আশেপাশের বায়ুর তাপমাত্রা অবশ্যই কি হতে হবে, সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে। কারণ বরফের তো 0 ডিগ্রি সেলসিয়াস, এবার 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি না হয় তাহলে এই তারটা কি এই বরফটাকে কাটতে পারবে? কাটতে পারবে না। তার জন্য কি হচ্ছে, অ্যান্সার হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি। পরের প্রশ্ন কি বলছে, জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে সৃষ্টি হয় কি? জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে কি সৃষ্টি হয়? ঝড়, বজ্রপাত, কুয়াশা, নাকি ভূমিকম্প? তো দেখো এটা অ্যান্সার কি হবে, এটা অবশ্যই অ্যান্সার কুয়াশা হয়ে যাবে। কেন হবে? জলীয় বাষ্পের ঘনীভবন, তার ঘনীভবন মানে কি? ঘনীভবন মানে হলো
যদি এই যে আহ, যেটাকে আমরা বলি বাষ্প, বাষ্পটা কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। বাষ্পটা কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। তাহলে সেই ক্ষেত্রে ঘনীভবন সৃষ্টি হয়, তাই তো? সেটাই হলো ঘনীভবন। তাহলে জলের ঘনীভবনের ফলে কোনটা হবে? সেটা হয়ে যাবে কুয়াশা। আমরা দেখেছি কুয়াশাটা কি হয়, যে বাষ্পগুলো থাকে সেগুলো কিন্তু জল আকারে, সেগুলো জল আকারে অর্থাৎ জলকণায় পরিণত হয়ে যায়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তো তোমাদের কুইক রিভিশন আমি করানোর চেষ্টা করছি। তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের জন্য কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী, তারপরে নবম দশম অন্যান্য ক্লাস তো রয়েছেই। তো তোমাদের অষ্টম শ্রেণী যেহেতু, তো তার জন্য তোমাদের অঙ্কের ক্লাসও কিন্তু আমি করাবো। অঙ্কের যে যে তোমাদের সামনে এক্সাম আছে, অ্যানুয়াল এক্সাম আছে সামনে, তোমরা প্রত্যেকে জানো। তো সেগুলোর জন্য কিন্তু আমি ক্লাস তোমাদের করাবো, এবং তোমাদের সায়েন্স যে পোর্শনটা আছে, বিজ্ঞানের পোর্শনের ক্লাসও কিন্তু আমি তোমাদের করিয়ে থাকবো। তো আজকের জন্য আমরা এখানে রাখছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ওকে।